তোমাদের গতকাল সাউথ 24 পরগনার সিএইচও এক্সামের কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দেখতে পাবে 30 কোশ্চেন মতো ছিল এবং ওই 30 কোশ্চেনের মধ্যে আমি সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করে দিয়েছিলাম। আর তোমাদেরকে বলা হয়েছিল যে 17 এপ্রিল থেকে 17 এপ্রিল থেকে সাউথ 24 পরগনার এন্ট্রান্সের পরে, সিএইচও এন্ট্রান্সের পরে যারা অ্যাপ্রুভড হয়েছে, অর্থাৎ যারা ক্লিয়ার করেছো এন্ট্রান্স, তাদের ইন্টারভিউতে ডেকেছে এবং আপ টু 21 এপ্রিল পর্যন্ত ইন্টারভিউ হবে, তারপরে সিলেকশন হবে। তো এই 17 এবং 18 এই দুদিনের, অর্থাৎ গত দুদিনের যে কোশ্চেন, সেগুলো আমি দেখো জট ডাউন করেছি। প্রায় 10 থেকে 12টা কোশ্চেন আছে, সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। এবং 18 এপ্রিলের পর থেকে, অর্থাৎ আজকের 19 এপ্রিল আর 20, 21 যা যা কোশ্চেন ধরবে সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো পরে, ঠিক আছে? তো দেখো, এখানে ওভারঅল যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কমিউনিটি থেকেই দেখতে পাবে, কমিউনিটি থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আস্ক করে। এছাড়া ওবিজি থাকে, এবারে ওদের যা মর্জি সেগুলো অনুযায়ী কিন্তু ধরবে। দেখো, ফার্স্ট অফ অল ম্যালেরিয়া ড্রাগ নিয়ে একজনকে ধরেছিল। এবার ম্যালেরিয়া ড্রাগ নিয়ে পড়তে গেলে তোমাকে আগে ম্যালেরিয়া এর কজ পড়ে নিতে হবে, এবং ম্যালেরিয়া কেন হয় বা ম্যালেরিয়ার কজ কি, ম্যালেরিয়া ডিজিজটা কি। আমরা জানি এটাতে ফিভার আসে, প্রথম কথা, এবং যে অর্গানিজমের জন্য হয় সেটাকে বলা হয় কি, একটা প্রোটোজোয়া। এবার প্রোটোজোয়াটার নাম কি, দ্যাট ইজ প্লাজমোডিয়াম, তাই তো? ম্যালেরিয়া কিসের জন্য হয়? প্লাজমোডিয়াম। এবারে যদি তোমাকে বলা হয় যে এর ভেক্টর দ্যাট ইজ আ মস্কুইটো বোর্ন ডিজিজ, তাই তো? এবার মস্কুইটোর মধ্যে আমরা বিভিন্ন টাইপসের মস্কুইটো পড়ি, দ্যাট ইজ আ ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, এগুলো ছোটোবেলাকারই কোশ্চেন, সেই রকম বলার কিছু নেই। কিন্তু এই যে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, এ হচ্ছে যে প্রোটোজোয়াটাকে আমাদের হিউম্যান বডিতে এন্ট্রি করায়, যার ফলে ম্যালেরিয়া হয়, দ্যাট ইজ প্লাজমোডিয়াম। এবারে প্লাজমোডিয়ামের আবার বেশ কয়েকটা স্পিসিস রয়েছে, এটা তো জেনাস, এবার এর অনেকগুলো স্পিসিস রয়েছে, ঠিক আছে? এরকম করে যে স্পিসিসগুলো থাকে, দ্যাট ইজ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ভেরি ভেরি ফ্যাটাল অ্যান্ড ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হয়ে থাকে, প্লাজমোডিয়াম ম্যালেরি হয়ে থাকে, প্লাজমোডিয়াম ওভালি হয়ে থাকে, আর একটা প্লাজমোডিয়াম কোয়েন্সি হয়ে থাকে, ঠিক আছে? এই হচ্ছে প্লাজমোডিয়ামের 5টা স্পিসিস। এর মধ্যে সবচেয়ে ফ্যাটাল বা মোস্ট কমন, দ্যাট ইজ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আচ্ছা, এবার তোমাকে ম্যালেরিয়া ড্রাগ নিয়ে যদি ধরে, তাহলে এর একটা রেজিম আছে। দেখো, অ্যাট ফার্স্ট যদি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এ আক্রান্ত হয়, তাহলে কি করতে হবে? ক্লোরোকুইন ফর 3 days অ্যান্ড ফলোয়িং প্রাইমাকুইন 14 days। প্রাইমাকুইনটাই ওরা বেশি জানতে চায়, প্রাইমাকুইনটা কত ডেসের জন্য দেওয়া হবে, দ্যাট ইন 14 days। এবং প্রাইমাকুইন সবাইকে দেওয়া যাবে না। কাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড? দেখো, অ্যাট ফার্স্ট প্রেগনেন্সির কোনো ট্রাইমেস্টারেই দেওয়া যাবে না, ঠিক আছে? ইনফ্যান্ট মানে 0 to 1 year এজ গ্রুপদের, এবং G6PD ডেফিসিয়েন্সি, গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি যদি থাকে, তার ক্ষেত্রে দেব না প্রাইমাকুইন। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যেটা হচ্ছে ফ্যাটাল এবং মোস্ট কমন, তার ক্ষেত্রে কী রেজিমেন দেওয়া হয়? ACT। এটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে যদি আমরা দিই তবেও ACT দেওয়া যাবে, আর ওভারঅল সবাইকে ACT দেওয়া যাবে। এবং সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টার, ACT ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যাবে না। ফার্স্ট ট্রাইমেস্টারে যদি দিতে হয় তাহলে কুইনাইন দিতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে ACT দেওয়া যেতে পারে, দ্যাট ইজ আর্টেসুনেট 3 days জন্য। তারপর হচ্ছে সালফাডক্সিন পাইরিমিথামাইন 1 days জন্য। আর তার সাথে হচ্ছে এটা সেকেন্ড ট্রাইমেস্টারে গেল, বা ওভারঅল সবাইকে দেওয়া যেতে পারে। আর প্রেগনেন্সি বাদে, ইনফ্যান্ট এদের বাদে প্রাইমাকুইন 2 days জন্য দেওয়া যেতে পারে, ঠিক আছে? আর ফার্স্ট ট্রাইমেস্টারে তাহলে শুধুমাত্র আমাদের কী রইল? কুইনাইন দেওয়া যেতে পারে। তাহলে এই ছিল তোমার ম্যালেরিয়া ড্রাগস নিয়ে, এভাবে তুমি একটা সাজিয়ে বলতে পারো। ওরা প্রাইমাকুইনটাই শুনতে চায়, এবং প্রাইমাকুইন কিসে কন্ট্রা ইন্ডিকেটেড, এগুলোই কিন্তু বেশি শুনতে চায় ওভারঅল। এরপরে দেখো, নেম
অফ চার্ট ইউজড ইন আইওপিডি। আইওপিডির ক্ষেত্রে তোমরা যারা চোখ দেখাতে গিয়েছো নিশ্চয়ই, বা যাদের চোখে পাওয়ার আছে, ঠিক আছে, তারা হামেশাই কিন্তু আইওপিডিতে গিয়ে এই চার্টটা ইউজ করতে দেখেছো, এবং সেই চার্টটার নাম জানতে চেয়েছিল, দ্যাট ইজ স্নেলেন্স চার্ট। স্নেনেল চার্ট বলা হয়, যেখানে দেখবে সব ক্যাপিটাল লেটারে, মানে ধরো এরকম একটা বক্স থাকবে, তাই তো, তোমাকে দূরে একটা বসাবে এবং এরকম একটা বক্স থাকবে, সেই বক্সের ভিতরে কিন্তু বিভিন্ন লেটার লেখা থাকবে, ইংলিশ লেটার। ধরো প্রথমে যেগুলো থাকবে ক্যাপিটালেই থাকবে, প্রথমে একটু লার্জ, তারপরে আস্তে আস্তে ওর থেকে একটু ছোট হবে, ঠিক আছে, তারপরে আরও একটু ছোট হবে, ঠিক আছে, সব এতে থাকে, আরও একটু ছোটো হলো, তারপরে আরও একটু ছোটো হলো, তারপরে এরকম একদম এরকমভাবে তোমাকে এরপরে কোনটার মুখ কোন দিকে খুলেছে বা কোনটা কি লেটার সেগুলো কিন্তু করতে বলে, দ্যাট ইজ স্নেলেন চার্ট, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো টিবি ড্রাগস নিয়ে ধরেছিল, অথবা পরের কোশ্চেনটা আছে ডটস নিয়ে, মানে এই দুটো আমি ওভারঅল একসাথেই বলে দিচ্ছি। ডটসের ফুল ফর্ম কি, যদি ডটসের ফুল ফর্ম ধরে, অনেক সময় কিন্তু ম্যাক্সিমামই ধরতে থাকে, ডটসের ফুল ফর্ম কি, দ্যাট ইজ ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে শর্ট কোর্স। এটা হচ্ছে কিসের জন্য ইউজ করে, দ্যাট ইজ টিবি আমাদের ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। আর একটা হয়ে থাকে দ্যাট ইজ আরএনটিসিপি। এটা আগে এনটিসিপি ছিল, তার আগে এনটিইপি ছিল, এরকম করে চেঞ্জ হয়ে এখন আরএনটিসিপি হয়েছে, দ্যাট ইজ এ ন্যাশনাল। এটা হচ্ছে একটা ন্যাশনাল, ঠিক আছে, এটা ন্যাশনাল, এবং ডটসটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ওকে, তাহলে আরএনটিসিপির ফুল ফর্ম যদি জিজ্ঞাসা করে, রিভাইজড ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। এবারে দেখো তোমার এই যে রিভাইজড ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে বা ডটস মিলিয়ে তোমার হচ্ছে কীভাবে ক্যাটাগরাইজ করা হয়। ক্যাটাগরি 1 হচ্ছে নিউ স্পুটাম স্মিয়ারে যদি পজিটিভ আসে, তাহলে সেটাকে আবার সিরিয়াসলি ইল, এটার ক্ষেত্রে নিউ স্পুটাম স্মিয়ার নেগেটিভ আমরা আছি কিনা দেখব, আর হচ্ছে নিউ এক্সট্রা পালমোনারি ডিজিজ রয়েছে কিনা সেটা দেখব। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি 2, যেটা হচ্ছে স্পুটাম স্পিয়ার পজিটিভ কিন্তু রিল্যাপস আছে আবার, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পুটাম স্মিয়ার পজিটিভ ফেলিওর আছে কিনা দেখব, আর স্পুটাম স্মিয়ার পজিটিভ ট্রিটমেন্ট আফটার ডিফল্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে এভাবে ক্যাটাগরাইজ করা হয়। তাহলে দুটো ক্যাটাগরি, একটা ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2। আচ্ছা, এরপর হচ্ছে একটা দেওয়া আছে, দেখো পেশেন্ট ওয়াইজ বক্স আর কালার কোডেড কী করে করা হয়। রেড কালার কোডেড হচ্ছে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে, এবং ব্লু কালার কোডেড হচ্ছে আমাদের ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে, ঠিক আছে। এবারে দেখো হাউ অল দ্য ডোজেস অফ ডটস অফ ইন্টেন্সিভ ফেজ ইজ টেকেন অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী কী করে নেবে। যদি বলা হয়, দেখো আন্ডার সুপারভিশন অফ ডট প্রোভাইডার যারা থাকবেন, বা কমিউনিটি ডট প্রোভাইডার যারা থাকবেন, ইফ এনি ডোজ ইজ মিসড, পেশেন্ট যদি কোনো ডোজ মিস করে, যেমন এটা কন্টিনিউ একটা প্রথমে দেওয়া হয় ইন্টেন্সিভ ফেজে, ঠিক আছে, এটা 2 মান্থের জন্য, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজে, এটা হচ্ছে 4 মান্থের জন্য, 6 মান্থ রেজিমেন। এবারে তাদের যদি ভুলে যায় তাহলে কী করতে হবে, মাস্ট বি কন্ট্যাক্টেড উইথিন 1 ডে, একদিনের মধ্যে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে, অ্যান্ড ডোজ ইজ অ্যাডমিনিস্ট্রেটেড অন ফলোয়িং ডে, এবং তার ফলোয়িং ডেতেই কিন্তু ডোজটা ওই যেটা মিস গেছে সেটা নিয়ে নিতে হবে। এবারে দেখো কন্টিনিউয়াস, এটা গেল ইন্টেন্সিভ ফেজের ক্ষেত্রে, এটা ইন্টেন্সিভ ফেজের ক্ষেত্রে যদি নিতে ভুলে যায়, মানে ওই 2 মাসের মধ্যে। এবার কন্টিনিউয়াস ফেজের ক্ষেত্রে কী হবে, ফার্স্ট ডোজ ইন টেকেন আন্ডার সুপারভিশন অফ ডট প্রোভাইডারের আন্ডারে বা কমিউনিটি ডট প্রোভাইডারের আন্ডারে, অ্যান্ড ফর সাবসিকুয়েন্ট ডোজ ফর উইক ইজ সেলফ অ্যাডমিনিস্টার্ড। এরপর সেলফ অ্যাডমিনিস্টার করবে। এমটি ব্লিস্টার্স আর কন্ট্যাক্টেড উইথিন নেক্সট শিডিউল ভিজিট, যদি ভুলে যায় তাহলে নেক্সট শিডিউল ভিজিটে কন্ট্যাক্টেড করতে হবে। আর এই যে বললাম তোমার হচ্ছে এদিকে আমাদের যে ডটসের ক্ষেত্রে হচ্ছে ইন্টেন্সিভ ফেজ, কন্টিনিউয়াস ফেজে, এগুলোতে আমাদের যে ড্রাগসগুলো ইউজ করা হয় ডটসে যে ড্রাগসগুলো দেওয়া হয়, দ্যাট ইজ আমরা জানি এগুলোর নাম রিফাম্পিসিন দেওয়া হয়ে থাকে,
রিফাম পিসিন দেওয়া হয়ে থাকে, তাই তো। পাইরাজিনামাইড দেওয়া হয়ে থাকে, পাইরাজিনামাইড। ইথাম বিউটল। আর হচ্ছে আমাদের কি দেওয়া হয়েছে, আইসোনিয়াজিড। আর স্ট্রেপ্টোমাইসিন আগে দেওয়া হতো, এটাও প্রেগনেন্সিতে কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। স্ট্রেপ্টোমাইসিন দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। ওকে, আচ্ছা। আর একটা নিউলি টিবি ড্রাগ রেজিমেন এসছে, নিউলি টিবি ড্রাগ রেজিমেন দ্যাট ইজ BPALM। বিপাম মনে রাখতে পারো, ঠিক আছে। বি ফর হচ্ছে বেডাকুইলিন, ঠিক আছে, এদিকে হয়তো বুঝতে পারবে না। বিপাম, PALM, ঠিক আছে। পি ফর হচ্ছে প্রিটোম্যানিট। আচ্ছা, আর হচ্ছে তোমার এখানে এল ফর হচ্ছে লিনেজোলিট আর মক্সিফ্লক্সাসিন। পিএটা একসাথে, এটা আলাদা, ঠিক আছে। তাহলে বেডাকুইলিন, ডেলামাইন, প্রিটোম্যানিট, লিভোফ্লক্সাসিন আর হচ্ছে এই লিনেজোলিট আর মক্সিফ্লক্সাসিন, এগুলো হচ্ছে নিউলি টিবি ড্রাগ রেজিমেন, এগুলো জানতে চাই, ঠিক আছে। তাহলে আশা করি মোটামুটি ডটস বা টিবি ড্রাগস বললে এরকম তোমরা বলতে পারবে। এরপরে দেখো ANC ভিজিট নিয়ে ধরেছিল। ANC ভিজিট নিয়ে বলার সেরকম কিছু নেই, অনেকবার বলা হয়েছিল ANC ভিজিট নিয়ে। খুব সুন্দর করে বা সহজ করে তোমরা হচ্ছে ANC ভিজিট মনে রাখতে পারো, ঠিক আছে। যে অ্যান্টিনেটাল চেক আপ, ANCর ফুল ফর্ম কি, অ্যান্টিনেটাল চেক আপ ভিজিট। এবার এই ANC ভিজিট হচ্ছে আমাদের যেটা বলা হয়, যদি গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু এটা হচ্ছে তোমার মানে মিনিমাম 4টে ভিজিট করতে হবে, ঠিক আছে। ANC, ওয়েট আমি একটা পেজ নিই এখানে, এটা আমরা 4এর দাগের পড়ছি। ANC ভিজিট, শুধুমাত্র আমি ভিজিটগুলো বলে দিচ্ছি, এটা নিয়ে ডিটেলসে আর বলার কিছু নেই অত। ANC ভিজিট যেটা গভর্নমেন্টস প্রোটোকলস অনুযায়ী মিনিমাম 4টে ভিজিট, মিনিমাম 4 ভিজিটস কিন্তু দরকার। এবার এই 4 ভিজিটসের মধ্যে কখন ফার্স্ট ভিজিট করবে উইথিন ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে, অর্থাৎ কত উইকস যদি বলে 12 উইকসের মধ্যে করতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ভিজিট কতক্ষণের মধ্যে করবে? সেকেন্ড ভিজিট হচ্ছে তোমার 14 উইকস টু 26 উইকসের মধ্যে করবে, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড ভিজিট কতক্ষণের মধ্যে করবে? 28 উইকস থেকে 34 উইকসের মধ্যে করবে। আর ফোর্থ ভিজিট কবে করবে? ফোর্থ ভিজিট করতে হবে 36 উইকস অনওয়ার্ডস করতে হবে, ঠিক আছে। তো এই গেল 4টে ভিজিট নিয়ে, এবং এই প্রথম 3টে ভিজিট কিন্তু তোমার হেলথ সেন্টারে গিয়ে করতে হবে, যে প্রেগনেন্ট মাদার হেলথ সেন্টারে গিয়ে করবে, এবং এইটা কিন্তু হোমে গিয়ে ফোর চেক আপ, যেটা বলা হয় ফোর চেক আপ করতে হয়। ওকে, এরপরে দেখো ফলিক অ্যাসিড ডোজ, এটাও অনেকবার করে বলা হয়েছে। ফলিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের যে ডোজ থাকে, একটা হচ্ছে তোমার 0.4 mg বা 400 mcg, এটাই কিন্তু শুধুমাত্র ফলিক অ্যাসিড। আমি এখানে কমপ্লিকেটেড করছি না, শুধু এইটাই মনে রাখবে 0.4 mg। এবং ফলিক অ্যাসিড তোমার হচ্ছে আপ টু কখন থেকে শুরু করতে হবে? তোমার হচ্ছে যে প্রেগনেন্সি বা যে কনসিভ করবে, কনসিভ করার হচ্ছে 1 মান্থ আগে থেকে একদম ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত এই ফলিক অ্যাসিডটা নিতে হবে, এবং 400 mcg বা পার ডে একটা করে ট্যাবলেট খাবে। এবং এইটুকুই তোমরা বলবে। এরপরে যদি ম্যাক্সিমাম কিছু বলে, তাহলে মানে কোনো ক্রস কোশ্চেন করে, তখন একটু উত্তর দিতে পারো যে যদি প্রিভিয়াস NTD কেন দেওয়া হয়? এটা নিউরাল টিউব ডিফেক্ট যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য। তাহলে প্রিভিয়াস নিউরাল টিউব ডিফেক্ট যদি কোনো মায়ের হয়ে থাকে, আবার সে প্রেগনেন্সি নেয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু কনসিভ করার 3 মাস আগে থেকে খেতে হবে, এবং ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত, মানে টোটাল 6 মাস খেতে হবে, এবং সেই ক্ষেত্রে ডোজ হয়ে যাবে কিন্তু 2 mg করে, ঠিক আছে।
2 mg করে ডোজ হয়ে যাবে। এবং আর একটা যেটা আইএফের সাথে ডোজ থাকে, আইএফের সাথে 0.5 mg বা 500 mcg ডোজ থাকে। তো এই পর্যন্ত কিন্তু ফলিক অ্যাসিডটা বুঝে নাও। এরপরে দেখো আইসিডিএসের ফুল ফর্ম জানো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম সার্ভিসেস হয়ে থাকে। অ্যালবেন্ডাজোল ট্যাবলেট কবে থেকে দেবে? এটা আমরা যখন আইএফএ মানে আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হয় ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে, তাহলে আইএফএ আমরা অ্যালবেন্ডাজোলও তখন কিন্তু দেবো ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে। অ্যালবেন্ডাজোল একটা সেন্টারে বসে চিবিয়ে খেয়ে নিতে বলা হয়। তারপরে আবার আমরা পরে 6 মান্থস পরে আবার দিতে পারি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের রয়েছে 9 মান্থে কী কী ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন নিয়ে তো অনেকবার বলা হয়েছে, ভ্যাকসিন নিয়ে আমি পুরো ইমিউনাইজেশন শিডিউল এখানে আর ডেসক্রাইব করছি না, শুধু 9 মান্থ কমপ্লিটেড 9 মান্থ হয়ে গেলে কী কী ভ্যাকসিন দেয় সেগুলো আমি শুধু এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। কমপ্লিটেড 9 মান্থ হয়ে গেলে আমরা যেটা ফার্স্টে দেওয়া হয় এমআরের ফার্স্ট ডোজ, ঠিক আছে। জেই জাপানি এনকেফেলাইটিসের ফার্স্ট ডোজ, তাহলে মিজেলস রুবেলার ফার্স্ট ডোজ, জাপানি এনকেফেলাইটিস ফার্স্ট ডোজ এবং ভিটামিন এ অয়েল এটারও ফার্স্ট কত ইন্টারন্যাশনাল ইউনিট প্রথমটা দেওয়া হয় হচ্ছে আমাদের প্রথমটা দেওয়া হচ্ছে কত বলো, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে। আচ্ছা এর সাথে আরে কী কী দেবো, এখানে একটা বুস্টার ডোজ দেওয়া হয়, দ্যাট ইজ কি বুস্টার ডোজ দেওয়া হয়, পিসিবি বুস্টার ডোজ দেওয়া হয়, ঠিক আছে। পিসিবি বা নিউমোককাল কনজুগেটেড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে, এখানে লিখে দিলাম পিসিবি বুস্টার, ওপিবি বুস্টার কিন্তু না, পিসিবি বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে। আচ্ছা আর কি দেওয়া হয়ে থাকে, তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে হলো, আর এর সাথে কিন্তু আমাদের যেটা অ্যাড হয়েছে আইপিবি 3 থার্ড ডোজ অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এই 5টা কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা এরপর দেখো ডেফিনিশন অফ হাইপার টেনশনের ডেফিনিশন তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো, যা বা হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন এইচটিএন বা হাই ব্লাড প্রেশার মানে আমাদের ব্লাড প্রেশার কাকে বলে, ব্লাড প্রেশার ব্লাড ভেসেলস ওয়ালসে এর এগেনস্টে যে প্রেশার ক্রিয়েট করে সেটাকে আমরা ব্লাড প্রেশার বলি। এবং হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার তখনই বলবো যখন ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার কত হবে সিস্টোলিক ব্লাড প্রেশার 120 mmHg 140 গ্রেটার অর ইকুয়ালস টু mmHg হবে, এবং ডায়াস্টোলিক বিপি গ্রেটার অর ইকুয়ালস টু 90 mmHg বা তার বেশি হবে, সমান বা তার বেশি, তখন আমরা সেই কন্ডিশনকে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বলবো। এবার হাই ব্লাড প্রেশারের কিছু গ্রেডিং হয়ে থাকে, দেখো অপটিমাল আমরা জানি যে সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এর কম এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 এর কম, এবং নর্মাল হচ্ছে একদম 120/80 বা হচ্ছে 129/84 এরকম হচ্ছে এটা নর্মাল। এবং হাই নর্মাল বা যেটাকে আমরা প্রি হাইপারটেনশন বলি, 130 to 139/85 to 89, এটা হচ্ছে প্রি হাইপারটেনশন। আচ্ছা এরপর হচ্ছে গ্রেড 1 হাইপারটেনশন কি, গ্রেড 1 হাইপারটেনশন হচ্ছে 140 to 159 থেকে 90 to 99, এটা হচ্ছে গ্রেড 1 হাইপারটেনশন। গ্রেড 2 হাইপারটেনশন কি 160 to 179 থেকে 100 to 109, এটা গ্রেড 2 হাইপারটেনশন। এবং গ্রেড 3 হাইপারটেনশনটা কি 160 to 179 থেকে 100 to 109, এটা গ্রেড কত বললো, এটা গ্রেড 2 হলো। আর হচ্ছে তোমার গ্রেড 3 হচ্ছে 180/110 এর ইকুয়াল বা তার বেশি, এটাকেই বলা হচ্ছে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলে। আর আইসোলেটেড সিস্টোলিক মানে কি, শুধু সিস্টোলিকটা বেশি, মানে 140 এর বেশি সিস্টোলিক হবে কিন্তু ডায়াস্টোলিকটা 90 এর কম, এটা হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক, এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে। তাহলে হাইপারটেনসিভ ক্রাইসিস যদি কখন বলবো, মানে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 180 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে কখনো পাবে 110 বা কখনো 120, এর বেশি হয়ে গেলে তাকে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলবো, ঠিক আছে। এবং এই হাইপার টেনশনের ক্ষেত্রে আমরা যে ড্রাগস দিয়ে থাকি দ্যাট ইজ কী সেগুলোকে বলা হয় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, তাই তো, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস বলা হয়। বা এছাড়াও আমরা আরও কী ড্রাগস দিয়ে থাকি, এর সাথে অ্যাসোসিয়েটেড ড্রাগ যেগুলো দেওয়া হয় দ্যাট ইজ লুপ ডাইউরেটিক্স দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দেওয়া হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আরও কিছু থাকে, সেগুলো কিন্তু সমস্ত ড্রাগস হিসেবে ইউজ করা হয়। আর হাইপারটেনশনের ক্ষেত্রে তাহলে আমরা
যেটা বুঝছি এটাও কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে। ইমার্জেন্সি কন্ডিশন অবশ্যই সিভিয়ার হাইপারটেনশন তো হবেই। আর যেটা বললাম হাইপারটেনসিভ ক্রাইসিস এটাও কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশনের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী কোশ্চেন দেখে নিই কী আছে। পরবর্তী কোশ্চেন 11 নম্বর হচ্ছে নর্মাল রেঞ্জ অফ ব্লাড সুগার, আর তারপরে ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে। তাহলে এই দুটোই বাকি আছে, এই দুটো বলে দিচ্ছি আমি। দেখো ব্লাড সুগার আমরা জানি যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এটা হচ্ছে আমাদের ডায়াবেটিসকে ডিনোট করে, ঠিক আছে। 11 নম্বরের কোশ্চেন দেখো, তো নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল বা ব্লাড সুগার লেভেল, যেটাকে তিনটে ফর্মে আমরা পেয়ে থাকি। দেখো, একটা হচ্ছে ফাস্টিং FBS বলে, আর একটা হচ্ছে র্যান্ডম RBS বলে, আর একটা হচ্ছে PPBS, ঠিক আছে। দ্যাট ইজ ফাস্টিং ব্লাড সুগার নর্মাল রেঞ্জ যদি জিজ্ঞেস করে 70 থেকে 110 mg/dl বলতে পারো। র্যান্ডম ব্লাড সুগার হচ্ছে 140 mg/dl এর কম, আর পোস্টপ্রান্ডিয়ালও 140 mg/dl এর কম। এবং যদি ব্লাড সুগার লেভেল চেক করতে হয় ব্লাড কালেক্ট করে, দ্যাট ইজ কোন টিউবে কালেক্ট করা হয়, যেটা হচ্ছে আমাদের গ্রে, তাই তো, গ্রে ভায়াল বা হচ্ছে তোমার সোডিয়াম কী হবে, সাইট্রেট নাকি ফ্লুরাইড, সোডিয়াম সাইট্রেট ভায়াল, তাই তো, সোডিয়াম সাইট্রেট ভায়াল। আচ্ছা, তো এটা গেল। এরপরে আরও কিছু রেঞ্জ আছে। দেখো, একটা আমরা জানি HbA1c পড়েছি, এটা হচ্ছে পাস্ট 3 মান্থের বা 90 ডেসের পাস্ট 3 মান্থের হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে এস্টিমেট করতে পারে। এবারে এটা নর্মাল ভ্যালু কত আমরা জানি, নর্মাল হচ্ছে বিলো 5.7% হচ্ছে নর্মাল ভ্যালু, ঠিক আছে। এবং ফাস্টিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের হচ্ছে এই HbA1cটা প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে 5.7, মানে 5.7-এর বিলো লেস দ্যান হচ্ছে নর্মাল আমরা জানি। 5.7 এলিভেট করলেই বা 6.4 পর্যন্ত থাকলে সেটা প্রি ডায়াবেটিস হবে, এবং 6.5 বা তার অ্যাভাব যদি চলে যায় তাহলে তো আমরা ডায়াবেটিক কন্ডিশন বুঝবো। আর এবার ফাস্টিং ব্লাড গ্লুকোজ যেটা FBS, সেটা হচ্ছে 99 mg/dl অর অ্যাভাব যদি থাকে, মানে আমরা জানি 110 পর্যন্ত নর্মাল, এবং 125 চলে গেলে সেটা প্রি ডায়াবেটিস, এবং হচ্ছে 126 ক্রস করে গেলে তাহলে সেটা হচ্ছে ডায়াবেটিক কন্ডিশন। আর OGTT একটা টেস্ট হয়, OGTT তোমরা পড়ে থাকবে। OGTT ফুল ফর্ম জিজ্ঞেস করে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা হচ্ছে তোমার একটা 75 গ্রামের হচ্ছে তোমার গ্লুকোজের একটা প্যাকেট, সেটাকে কিছু মানে এক গ্লাস জলে তারপর হচ্ছে মাদারকে খাইয়ে দিয়ে, এটা প্রেগনেন্সিতে করা হয়, খাইয়ে দিয়ে তারপরে 2 ঘন্টা পরে রিডিং চেক করা হয়। যদি 200 mg/dl এর বেশি যায় তাহলে ডায়াবেটিস, যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে প্রি ডায়াবেটিস, আর যদি 140 mg/dl এর অভাব থাকে তাহলে কিন্তু নর্মাল। এটা হচ্ছে আমাদের OGTT বা গ্লুকোজ টলারেন্স টেস্ট এর মধ্যে হয়ে থাকে। আর 12 কোশ্চেনটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। 12 কোশ্চেনটা ছিল কি, ইনকিউবেশন পিরিয়ড। ধরো এটা হচ্ছে হিউম্যান বডি, তাই তো, হিউম্যান বডি হলো এটা। এখানে আমাদের বিভিন্ন মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, তাই তো, বিভিন্ন মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে এনভায়রনমেন্টে। তাহলে এই যে মাইক্রো অর্গানিজম, এটা হিউম্যান বডিতে এন্ট্রি করা থেকে শুরু করে যে ফার্স্ট সাইন সিমটম, মানে একটা ডিজিজ যদি হিউম্যান বডিতে হতে চায় তাহলে সেই ডিজিজটা এর যে ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম শো করবে, ঠিক আছে। তো এই যে টাইম পিরিয়ডটা, ডিজিজটা মাইক্রো অর্গানিজমটা এন্ট্রি থেকে শুরু করে তারপর ডিজিজের ফার্স্ট সাইন সিমটম পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেটাকেই বলা হয় কি ইনকিউবেশন পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড বিটুইন এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম টু ফার্স্ট সাইন সিমটম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন লিখলাম, সাইন সিমটম ইজ নোন অ্যাজ ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে। এবার বিভিন্ন ডিজিজের ইনকিউবেশন পিরিয়ড বিভিন্ন, যেমন মিজেলসের ক্ষেত্রে আমরা জানি যে মিজেলস বা চিকেন পক্সের ক্ষেত্রে মোটামুটি 14 to 16 ডেজের হয়ে থাকে। এরকম বিভিন্ন কমিউনিকেবল ডিজিজগুলোরই কিন্তু ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড জিজ্ঞেস করে। যে কমিউনিকেবল
ডিজিজগুলো আছে তার ইনকিউবেশন পিরিয়ড কিন্তু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? তো ওভারঅল এই পর্যন্তই আমার পড়ানো থাকলো। আবার এর পরের দিনে মানে 21 তারিখ পর্যন্ত বাকি যে ইন্টারভিউ কোশ্চেন সেগুলো আলোচনা করা হবে।